বিক্ষোভে আরেক সরকারের নতি স্বীকার। এবার ভারতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ। এই বিজয়টি সরকারের অব্যবস্থাপনার কারণে প্রাণ হারানো শিক্ষার্থীদের প্রতি উৎসর্গ করলাম। পুলিশি আক্রমণ, অতিরিক্ত বল প্রয়োগ ডিঙিয়ে সফল ককরোচ জনতা পার্টি। আলোচনায় নতুন রাষ্ট্রপতি নির্বাচন। এতদিন স্থিতিশীলতায় মনোযোগ দিয়েছে বিএনপি, মন্তব্য বিশ্লেষকদের। যেহেতু রাষ্ট্রপতি আগে থেকে চলে আসছেন এবং ক্রাইসিস সময় তিনি পার করতে পেরেছেন, নির্বাচনটাও তিনি করতে পেরেছেন, সেহেতু বিএনপি হয়তো মনে করেছেন যে না, পরেও রাষ্ট্রপতি পদটা নিয়ে চিন্তা করা যায়। ওই জায়গাটা হয়তো বিএনপি ভালোভাবে রিড করতে পারছে আর কি, যে কি থেকে কি হতে পারে। স্বনির্ভর সমৃদ্ধ দেশ গড়তে চায় সরকার। প্রবাসে বাংলাদেশি মেধাবীদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর। প্রবাসে বিশ্ব স্বীকৃত এই এসব মেধাবীদেরকে বাংলাদেশের সমৃদ্ধির পথে আরও গভীরভাবে যুক্ত করার ব্যাপারে সরকারি বেসরকারি পর্যায় থেকে উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি। ভালোই ভালোই গণভোটের রায় মেনে নিন, বিরোধী নেতাদের হুঁশিয়ারি। সব সরকারি সংস্থায় দলীয়করণের অভিযোগ। সংকট কাটছে না সিএনজি স্টেশনে, দিন রাত দীর্ঘ সারিতে অপেক্ষা, ঘন্টার পর ঘন্টা। চরম ভোগান্তিতে শত শত চালক। এবং বিশ্বকাপের পর সেরা ফুটবলারদের দিকে ইউরোপীয় ক্লাবগুলোর নজর। বাজার মূল্য নিয়ে সরগরম ট্রান্সফার মার্কেট। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি তাসনিম অর্থে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। ককরোচ জনতা পার্টির তীব্র বিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হলেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার সিজেপি ও কেন্দ্রীয় সরকারের মধ্যে বৈঠকের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মেন্দ্র নিজেই। তার পদত্যাগকে বড় জয় বলে অভিহিত করেছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। ঘোষণা দিয়েছেন আন্দোলন প্রত্যাহারের। ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর এভাবেই যন্তর মন্তরে উল্লাসে ফেটে পড়েন আন্দোলনরত শিক্ষার্থীরা। ককরোচ জনতা পার্টি ও রাজনৈতিক দলগুলোর নজিরবিহীন আন্দোলনের মুখে শনিবার পদত্যাগ করতে বাধ্য হন ধর্মেন্দ্র প্রধান। সিজেপি ও কেন্দ্রীয় সরকারের মধ্যে তৃতীয় দফা বৈঠকের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক পোস্টে পদত্যাগের বিষয়টি নিজেই জানান তিনি। দাবি করেন দেশ বিরোধী শক্তিগুলোর সুযোগ পণ্ড করতেই এ পদক্ষেপ। শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পরপরই আনন্দ উল্লাস করেন শিক্ষার্থীরা। পাশাপাশি একে বড় বিজয় বলে অভিহিত করেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এই বিজয়টি সরকারের অব্যবস্থাপনার কারণে প্রাণ হারানো শিক্ষার্থীদের প্রতি উৎসর্গ করলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে একে গণতন্ত্রের বিজয় হিসেবে অভিহিত করেন সোনম ওয়াংচু। এর আগে নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের প্রতিবাদে যন্তর মন্তরে 6 জুন প্রথম আন্দোলন করেন অনলাইন বিদ্রুপ থেকে জন্ম নেয়া দল ককরোচ জনতা পার্টি। 20 জুন থেকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন জোরালো করে তারা। আফরিন মৌ, নিউজ 24। ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে গণতন্ত্র এবং শিক্ষার্থীদের আন্দোলনের অর্জন হিসেবে স্বাগত জানিয়েছে বিরোধী দলগুলো। একে সাধারণ মানুষের ঐক্যবদ্ধ শক্তির বিজয় বলছেন তারকা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। তবে শুধু পদত্যাগে নয়, প্রশ্ন ফাঁসের বিচার ও সামগ্রিক শিক্ষা ব্যবস্থার সংস্কারে জোর দিচ্ছেন তারা।
একজন মন্ত্রীর পদত্যাগ আর তাতেই যেন বদলে গেছে দেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিদায়ের পর দেশ জুড়ে শুরু হয়েছে প্রতিক্রিয়ার ঢেউ। বিরোধী দল থেকে নাগরিক সমাজ অনেকেই এটিকে শিক্ষার্থী আন্দোলনে বড় অর্জন হিসেবে দেখছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, শুধু পদত্যাগ নয়, শিক্ষা ব্যবস্থার জবাবদিহিতা নিশ্চিত করাই এখন সবচেয়ে জরুরি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ভাষায় এটি শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত আন্দোলনের নৈতিক বিজয়। কংগ্রেস নেতা শশী থারুর বলেছেন, আন্দোলনকারীরা জাতির বিবেক জাগিয়ে তুলেছেন। বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া, অভিনেতা প্রকাশ রাজ ও গায়ক আরমান মালিক সহ কয়েকজন তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। তারা বলছেন, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জেনজি প্রজন্ম প্রমাণ করেছে সংগঠিত জনমত পরিবর্তন আনতে সক্ষম। তবে বিরোধী দল ও আন্দোলনকারীদের দাবি, একজন মন্ত্রীর পদত্যাগই সংকটের সমাধান নয়। প্রশ্নপত্র ফাঁস রোধে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। ছাত্র আন্দোলনের তীব্র চাপের মুখে শেষ পর্যন্ত নিজেদের অবস্থান থেকে সরে এসেছে মোদী সরকার, এমনটি মনে করছে ককরোচ জনতা পার্টির আন্দোলনকারীরা। তবে তা মানতে নারাজ মোদী সরকার। তাদের দাবি, এটি কোনো চাপের কাছে নতির শিকার নয়। জনস্বার্থ এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় যথাযথ সিদ্ধান্ত নিয়েছে সরকার। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ ঘিরে শিক্ষার্থীদের ক্ষোভ দিন দিন তীব্র হতে থাকে। এর জের ধরে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে টানা কর্মসূচি শুরু করে ককরোচ জনতা পার্টি সিজেপি। সংগঠনটির ঘোষণা, দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া হবে না। দীর্ঘদিনের আন্দোলন, বিক্ষোভ, মিছিল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবাদের মধ্যেই সরকারের উপর চাপ বাড়তে থাকে। আন্দোলনকারীরা একের পর এক কর্মসূচি দিয়ে দাবি আদায়ের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। আন্দোলন ঠেকাতে ব্যারিকেড, টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনী। তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে ব্যবহার করা হয় প্যালেট গান। আন্দোলনের মধ্যেই শিক্ষা সচিব বিনীত যোশীকে অপসারণ করা হয়। এরপরও বিক্ষোভ অব্যাহত থাকায় আন্দোলনকারীদের সঙ্গে 2 দফা বৈঠক করে সরকার। তবে আন্দোলনকারীদের অবস্থান ছিল স্পষ্ট, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনায় বসবেন না তারা। শেষ পর্যন্ত ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ঘোষণার পর আন্দোলনকারীরা একে তাদের ঐক্যবদ্ধ আন্দোলনের সাফল্য হিসেবে দাবি করেন। এদিকে বিরোধী দলগুলোর দাবি, সরকারের এই সিদ্ধান্ত প্রমাণ করে আন্দোলনের চাপ কার্যকর হয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিষয়টি শুধু আন্দোলনের প্রভাবেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি, জনমত এবং প্রশাসনিক বাস্তবতাও জড়িয়ে থাকতে পারে। অন্যদিকে বরাবরের মতো সরকারের দাবি, এটি কোনো চাপের কাছে নতি স্বীকার নয়, বরং সামগ্রিক পরিস্থিতি, জনস্বার্থ এবং প্রশাসনিক বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চৈতি রয়, নিউজ 24। কে হবেন নতুন রাষ্ট্রপতি, সেই আলোচনায় সরগরম দেশের রাজনৈতিক অঙ্গন। সরকারি দলের নেতারা বলছেন, বিএনপির মনোনয়ন কে পাবেন নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা করে নেওয়া হবে সেই সিদ্ধান্ত। আর সম্ভাব্য তালিকায় রয়েছেন দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতা। মন্ত্রিপরিষদ সচিবের নামও আছে এই আলোচনায়। তালিকা ইতিমধ্যে সংক্ষিপ্ত হয়ে এসেছে, এমন গুঞ্জনও চলছে। কার হাতে উঠছে বঙ্গভবনের চাবি, অর্থাৎ বাংলাদেশের 23তম রাষ্ট্রপতির দায়িত্ব যাচ্ছে কার ঘাড়ে? মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর সবার নজর এখন এদিকেই। সম্ভাব্য তালিকার গুঞ্জনও ডালপালা মেলেছে। কেউ কেউ বলছেন তালিকা এখন অনেকটাই সংক্ষিপ্ত হয়ে এসেছে। আলোচনায় রয়েছে বেশ কয়েকজনের নাম, যাদের মধ্যে আছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, হাফিজউদ্দিন আহমদ ও রুহুল কবির রিজভির নাম। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিও আছেন আলোচনায়। এখন চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা। বিএনপি নেতারা বলছেন, কে পাবেন দলের মনোনয়ন তা ঠিক হবে নীতি নির্ধারণী পর্যায়ে। সংবিধান অনুযায়ী যে সমস্ত নিয়ম আছে সেগুলো মেনে দল যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে চূড়ান্ত। কে রাষ্ট্রপতি হবেন
যে ফোরাম, সে ফোরামের সিদ্ধান্ত, সেটা তো আমি এখনো জানতে পারিনি। তারা নেবেন, যখনই নেবেন আপনারা বুঝতে পারবেন। নির্বাচন কমিশন তফসিল দিবে, পার্লামেন্ট ডাকবে, তারপরে নির্বাচন। তফসিল ঘোষণা করে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের দায়িত্ব নির্বাচন কমিশনের। ব্যালটে ভোট দেবেন সংসদ সদস্যরা। সংবিধান অনুযায়ী পদ শূন্য হওয়ার পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচিত হবেন দেশের নতুন রাষ্ট্রপ্রধান। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। নতুন রাষ্ট্রপতি নির্বাচনে সংসদের বিশেষ অধিবেশন ডাকার মতো পরিস্থিতি তৈরি হয়নি, এমনটি জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে একথা জানান তিনি। বলেন, সদ্য বিজয়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের পেছনে কি উদ্দেশ্য রয়েছে তা যাচাই করে দেখা হবে। গতকাল 24শে জুলাই ছিল। 24শে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 24শে অক্টোবর পর্যন্ত আমাদের হাতে সময় আছে। সুতরাং বিশেষ অধিবেশন ডাকার মতো কোনো পরিস্থিতি এখন তৈরি হয়নি। যেহেতু 60 দিনের মধ্যে আমাদের 15 জুলাই থেকে 60 দিনের মধ্যে আমাদের পরবর্তী অধিবেশন হওয়ার কথা সাংবিধানিকভাবে, আশা করি সেই অধিবেশনেই এটা নিষ্পত্তি করা সম্ভব হবে। কেন আগের আমলের রাষ্ট্রপতি এতদিন বহাল থাকলেন? বিশ্লেষকরা বলছেন, ভোটের পর সরকারের স্থিতিশীলতা অর্জনে বেশি মনোযোগ দিতে হয়েছে। সাংবিধানিক সংকট এড়ানোতেও ছিল সতর্ক দৃষ্টি। আর তাই নতুন মুখের সন্ধান করেনি ক্ষমতাসীনরা। গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রপতিকে সমর্থন না জানালে দেশের ইতিহাস ভিন্ন হতে পারত বলেও মনে করেন তারা। বিস্তারিত জানাচ্ছেন শালি জয়। শপথ নিয়েছিলেন পতিত আওয়ামী লীগ সরকারের আমলে। তখন মোহাম্মদ শাহাবুদ্দিনের রাষ্ট্রপতি হওয়া ছিল বড় চমক। তার সামনে আরো বড় চমক হয়ে আসে 24-এর গণঅভ্যুত্থান। এরপর অন্তর্বর্তীকালীন, তারপর বিএনপির নির্বাচিত সরকার। রাষ্ট্রপ্রধানের দায়িত্বে সেই শাহাবুদ্দিনই অবশেষে ইস্তফা দিয়েছেন তিনি। সংসদ নির্বাচনের পর সাধারণত ক্ষমতাসীন দলের কেউ রাষ্ট্রপ্রধানের দায়িত্বে আসেন, কিন্তু বিএনপি সরকার গঠনের পর সেই পথে হাঁটেনি। কেন এমন কৌশল, তা নিয়ে হয়েছে বিস্তর আলোচনা। বিএনপি ফোকাস করেছিল সরকার গঠন এবং সরকার স্টেবিলিটির উপরে প্রথম সময়টা। যেহেতু রাষ্ট্রপতি আগে থেকে চলে আসছেন এবং ক্রাইসিস সময় তিনি পার করতে পেরেছেন, নির্বাচনটাও তিনি করতে পেরেছেন, সেহেতু বিএনপি হয়তো মনে করেছে যে না, পরেও রাষ্ট্রপতি পদটা নিয়ে চিন্তা করা যায়। আরেকটা কারণ হইতে পারে যে এনসিপির উত্থান, জামাত, এরা যেভাবে রাষ্ট্রপতিকে উৎখাত করে যাতে তারা কোনো সুযোগ না নিতে পারে, আবার বিপ্লবী সরকারের ধারণাটাকে ফিরে এনে। আন্দোলনকারীদের দাবি ছিল 24-এর গণ অভ্যুত্থানের পর মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ, বঙ্গভবন ঘেরাও সহ নানামুখী কর্মসূচি দেখা গেছে তাদের। তারপরও রাষ্ট্রপতি পদের প্রশ্নে অটল থেকেছে বিএনপি। 24 পরবর্তী গণ আন্দোলনের নিয়ে তার যে আন্ডারস্ট্যান্ডিং বা রিডিং, ওই জায়গাটা হয়তো বিএনপি ভালোভাবে রিড করতে পারছে আর কি, যে কি থেকে কি হতে পারে। প্রেসিডেন্ট তিনি 106 সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে তিনি একটি সরকার গঠন করলেন। এই জিনিসটা দ্রুত না হলে ওই মুহূর্তে একটা ক্যাওস লেগে যেত এবং একটা বিপ্লবী সরকার হওয়ার সম্ভাবনা থাকতো। এবং যদি বিপ্লবী সরকার হতো তাহলে আজকের বিএনপি এই পর্যায়ে থাকতো না। বিশ্লেষকরা মনে করছেন, সরকার স্থিতিশীল হয়ে উঠলেও নতুন রাষ্ট্রপতির সামনে থাকবে রাজনৈতিক চ্যালেঞ্জ। রাষ্ট্রপতির একটা বিশেষ উদ্যোগ থাকা উচিত। এই পলিটিক্যাল পার্টিগুলো যেন অন্তত মাসে একবার নিজেদের মধ্যে বসতে পারে আর কি। দেশের প্রতি কমিটেড, আর হলো তার সে ব্যক্তিত্ব আছে, যে কোনো ক্রাইসিসে তিনি সিদ্ধান্ত নিতে পারেন। আর ফাইনালি হলো এমন ব্যক্তিত্ববোধ যেন মানুষ তাকে রেসপেক্ট করে এই জায়গায় তিনি থাকেন। দেখেছেন নানান উত্থান পতন, পড়িয়েছেন 3টি সরকারের শপথ। মোহাম্মদ শাহাবুদ্দিনের মেয়াদকাল দেশের ইতিহাসের বাঁক বদলের সাক্ষী হয়ে থাকবে বলছেন বিশ্লেষকরা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার, এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানী তেজগাঁওয়ে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও রোবোটিক্স সামিটে অংশ নেন তিনি। বলেন, এই খাতকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। সেমিকন্ডাক্টর শিল্পে শুল্ক প্রত্যাহারের কথাও উল্লেখ করেন সরকার প্রধান। রাজধানীর তেজগাঁওয়ে নভ থিয়েটারে 2 দিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইআর সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, এই শিল্পের ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার। সর্বাত্মক
পরিকল্পনার বাস্তবায়নের কাজ শুরু করেছে। বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বাংলাদেশকে এগিয়ে নিতে এই খাতে ট্যাক্স মওকুফ হবে জানান প্রধানমন্ত্রী। বলেন, প্রয়োজন সমন্বিত উদ্যোগ। নতুন উদ্যোক্তাদের জন্য 500 কোটি টাকা অনুদানের ঘোষণাও দেন। সেমিকন্ডাক্টর শিল্প তৈরির সকল কাঁচামালের উপরে সব ধরনের ট্যাক্স বা শুল্ক প্রত্যাহার করা হয়েছে। সেমিকন্ডাক্টর ডিজাইন সার্ভিসের রফতানি আয়ের উপরে নগদ ইনসেন্টিভ বা প্রণোদনা চালুর উদ্যোগও নেওয়া হয়েছে। নতুন উদ্যোক্তা উদ্ভাবন বাস্তবায়নের জন্য সরকার প্রথমবারের মতন বছরে 500 কোটি টাকার স্টার্টআপ অনুদানও রেখেছে। প্রধানমন্ত্রী বলেন, সব বাধা পেরিয়ে এগিয়ে যেতে চায় সরকার। প্রবাসে বাংলাদেশের বিশ্ব স্বীকৃত মেধাবীদের সঙ্গে যোগাযোগ গভীর করার উপরও জোর দেন তিনি। প্রবাসে বিশ্ব স্বীকৃত এই সব মেধাবীদেরকে বাংলাদেশের সমৃদ্ধির পথে আরও গভীরভাবে যুক্ত করার ব্যাপারে সরকারি বেসরকারি পর্যায় থেকে উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি। অনুষ্ঠান শেষে সামিটে অংশ নেয়া বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। ফাঁসিবাদ আওয়ামী লীগের পথে হাঁটছে বিএনপি। সিলেটে বিভাগীয় সমাবেশে এই কথা বলেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। গণভোটের রায় মেনে নিতে কড়া হুঁশিয়ারিও জানান তিনি। এদিকে সব সরকারি সংস্থায় দলীয়করণ করছে বিএনপি, এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং আওয়ামী লীগের অপরাধীদের বিচারের দাবিতে বিভাগীয় সমাবেশের আয়োজন করে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট। দুপুর থেকেই সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। বিকেলে সমাবেশে যোগ দেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি। দেশ থেকে ফ্যাসিবাদ ও চাঁদাবাজ দূর না হওয়া পর্যন্ত আন্দোলনের জন্য প্রস্তুত থাকার ডাক দেন তিনি। গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। আপনারা উভয়ে ভোট চেয়েছেন, সরকারি দল ভোট চেয়েছেন, বিরোধী দল ভোট চেয়েছেন, আমাদেরকে হা ভোট দিতে বলেছেন, আমরা হা ভোট বিজয়ী করে দিয়েছি। এখন আমাদের হা ভোটের বাস্তবায়ন দেখতে চাই। সমাবেশে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সব সরকারি সংস্থায় ভয়াবহ দলীয়করণ হচ্ছে। বিএনপি দেশের সকল প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন থেকে শুরু করে সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করছে। এই দলীয়করণের ফলে দেশের নির্বাচন ব্যবস্থার যে উন্নতি আমরা চেয়েছিলাম সেই উন্নতি আবার সম্ভব হবে না। সরকারের গণরায় বাস্তবায়নের আহ্বান জানান এলডিপি চেয়ারম্যানও। সিলেটের সমাবেশ দিয়ে বিভাগীয় কর্মসূচি শেষ হলেও ঢাকায় বৃহত্তর গণসমাবেশের ডাক দেন শরিক দলের প্রধান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সিএনজি স্টেশনে ভোগান্তি কাটছেই না। গ্যাস পেতে প্রতিদিনই অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। আর এতে বিপাকে পড়ছেন চালক, গণপরিবহন খাতের কর্মী ও যাত্রীরা। বাসাবাড়িতেও চুলায় গ্যাস না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন আবাসিক গ্রাহকরা। রাজধানীর তেজগাঁও এলাকা। মধ্যরাত থেকেই পাম্পের সামনে সিএনজি অটোরিকশার এই দীর্ঘ সারি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। ভোর 4টার সময় নামছি, সিরিয়াল দিয়ে 1 ঘন্টা দিয়ে পাইছি 50 টাকার গ্যাস। এখন ডিউটি করব নাকি আপনার গ্যাস নেওয়াতে সময় দিব? আমরা যারা গাড়ি চালাই প্যারার ভিতরে আছি আর কি। পাম্প কর্তৃপক্ষ বলছে গ্যাসের চাপ কমে যাওয়ায় একটি সিলিন্ডার পূর্ণ করতে মাত্র 5 মিনিট লাগার কথা, সেখানে এখন সময় লাগছে 20 থেকে 25 মিনিট। ফলে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে অপেক্ষার প্রহর। আগে তো আমরা পাইতাম 15 PSI, এখন পাচ্ছি 2 PSI। কোনো রকম চলতেছে, মেইন লাইনে কোনো গ্যাস নেই, অল্প আসতেছে, যেইটুকু পাচ্ছি দিচ্ছি। দিন শেষে গ্যাস না পেয়ে অনেক চালককে ফিরতে হচ্ছে শূন্য হাতে। এদের দৈনিক আয় বন্ধ হওয়ার উপক্রম হওয়ায় ক্ষুব্ধ চালকরা। গ্যাসে তো প্রেশার নাই এরকমের, কিন্তু বিল তো দেখি আমরা ঠিকই ওঠে। লাইনে প্রেশার একদম কম, এজন্য অনেক সিএনজি ফিলিং স্টেশন বন্ধ ঢাকাতে। সিএনজি সংকটের এই আঁচ লেগেছে রাজধানীর বাসাবাড়িতেও। মিরপুর, মোহাম্মদপুর ও মগবাজার সহ বিভিন্ন এলাকায় সকাল থেকেই জ্বলছে না চুলা। পেট্রোবাংলা জানিয়েছে, মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটি মেরামতের কাজ সম্পন্ন হলে সরবরাহ স্বাভাবিক হবে। এজন্য লাগতে পারে আরও কয়েকদিন। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা। একটি দুর্দান্ত টুর্নামেন্টই বদলে দিতে পারে একজন ফুটবলারের পুরো ক্যারিয়ার। বাড়িয়ে দিতে পারে খ্যাতি, খুলে দিতে পারে ইউরোপের জায়ান্ট ক্লাবগুলোর দরজা। এবারে বিশ্বকাপে পারফরমেন্সের পর অনেক ফুটবলারের বাজার মূল্য বেড়েছে কয়েক কোটি ইউরো।
বিশ্বকাপ শেষে সেই ছবি দেখা গেল ট্রান্সফার মার্কেটের নতুন হালনাগাদে। বিশ্বকাপ শেষ, ট্রফি উঠেছে স্পেনের হাতে, গোল্ডেন বুট জিতেছেন কিলিয়ান এমবাপ্পে। কিন্তু মাঠের লড়াই শেষ হলেও শুরু হয়েছে আরেক প্রতিযোগিতা, ফুটবলারদের বাজার দরের দৌড়। ট্রান্সফার মার্কেটের সর্বশেষ হালনাগাদ বলছে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে এলিয়ট এন্ডারসনের। 7,50,00,000 ইউরো থেকে তার বাজার মূল্য বেড়ে হয়েছে 11 কোটি ইউরো। বিশ্বকাপ চলাকালেই তাকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার সিটি। 3 কোটি ইউরো করে দাম বেড়েছে জুড বেলিংহাম ও মরক্কোর বিস্ময় বালক আয়ুব বুয়াদ্দির। আর 2 কোটি ইউরো করে মূল্য বেড়েছে আর্লিং হালান্ড, লামিন ইয়ামাল, কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে, হুলিয়ান আলভারেস, মর্গান রজার্স ও পাও কুবার্সির। 10 গোল করে গোল্ডেন বুট জেতা এমবাপ্পে এখন 20 কোটি ইউরোর ফুটবলার। বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের ইয়ামালের মূল্যও ছুঁয়েছে 22 কোটি ইউরো। একই অঙ্কে পৌঁছেছেন নরওয়ের গোলমেশিং আর্লিং হালান্ড। বিশ্বকাপ শুধু শিরোপা বা ব্যক্তিগত পুরস্কারই দেয় না, বদলে দেয় ফুটবলারের ভবিষ্যতও। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে বেড়েছে কোটি কোটি ইউরোর বাজার মূল্য। আর নতুন রেকর্ড গড়ার লক্ষ্যে ইউরোপের ক্লাবগুলো এখন এই তারকাদের দলে টানতে প্রস্তুত। খালেদুল ইসলাম তানভীর, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।